আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে জানি ভালো রাখে। তো ভিডিও অনেক ছোট করতে হয়, কিন্তু আসলে আলোচনার বিষয়বস্তু এত বড় যে ছোট করা যায় না। তো বিবাহ, মহারানা, সাংসারিক জীবন এবং যৌতুক যৌতুক মামলা, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো বিবাহের সময় মহারানা একটা ধার্য করা হয় কাবিননামায়, যে এই কাবিননামা বিবাহ পড়ানোর সাথে সাথে ইসলামিক নিয়ম অনুযায়ী আমি 5 লক্ষ টাকা অথবা 1 লক্ষ টাকা অথবা 50,000 টাকা আমি দেন মহারণা ধার্য করিলাম, যে এই টাকাটা স্ত্রীকে টাচ দেওয়ার বা স্ত্রীর সাথে থাকার আগেই, স্ত্রী এবং স্বামী একসাথে থাকার আগেই, কাবিন হওয়ার সাথে সাথেই তাকে টাকাটা দিয়ে দিতে হবে। সেই মহারণা আসলে দেখা গেছে একজন স্বামীর বা বরপক্ষের বিবাহের সমস্ত অনুষ্ঠান কার্যক্রম শেষ করার পর, বিবাহের সময় অনেক খরচ থাকে একটা বরপক্ষের, দুই পক্ষেরই থাকে, হয়তো স্বামী পক্ষের বেশি থাকে, বরপক্ষের বেশি থাকে। তো খরচ কার্যক্রম শেষ করার পর, অনুষ্ঠান শেষ করার পর তার সামর্থ্য আছে যে 10,000 টাকা বা 20,000 টাকা, যার যেই সামর্থ্য। এখন আমার 10,000 টাকার সামর্থ্য আছে বরপক্ষের, কিন্তু তার মহারণা ধার্য করছে 1 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা। এখন তো সেটা তো বাকি থেকে যায় স্ত্রী বাসর রাতে, অথবা সংসার করার সময় বলে ঠিক আছে আমি এটা এখন দেওয়া লাগবে না। হয়তো ওই সময় স্বামী একটা গিফট দেয়, একটা কিছু তাকে দেয়, যেন এটা আমি তোমাকে দিলাম, সেটা 5,000 হোক, 2,000 হোক, 1,000 হোক, এমন একটা টাকার অথবা নগদ টাকার, নতুন টাকার নোট হোক, অথবা যে কোনো একটা কিছু গিফট দেয়, তখন স্ত্রী হয়তো ক্ষমা করে দেয়। হয়তো মন থেকে ক্ষমা করে না, আর মন থেকে করলেও পরবর্তীতে যে মামলাগুলো করে, কোনো সমস্যা হয়ে গেলে বা সমস্যা না হলেও, সংসার হলেও মামলা করতে পারে, সংসার না হলেও মামলা করতে পারে, মামলা যে কোনো সময় করতে পারে, কারণ তার কাছে সে টাকা পায়। সে সংসার থাকা অবস্থায় পারে, সংসার ভেঙে গেলেও পারে। মহারণার টাকা, মহারণার মামলা, দেন মোহরের মামলা যে কোনো সময় করতে পারে। তো সেই ক্ষেত্রে যাই হোক, সেখানে তো একটা টাকা পাওনা রয়েই গেল, মহারণার টাকা। এরপরে আবার স্বামী স্ত্রীর মধ্যে সংসার চলাকালীন সময়ে যে কোনো সময় বিভিন্ন ইস্যু নিয়ে দ্বন্দ্ববিবাদ হতে পারে। সেই দ্বন্দ্ববিবাদের একটা পর্যায়ে গিয়ে কি করে দিন দরবার হয়, নিজেদের মধ্যে অনেক দিন দরবার হয়, অনেক এক জায়গায় বসা হয়, সালিশি করা হয়, নিজের আত্মীয় স্বজনের মধ্যে, অভিভাবকদের মধ্যে বসা হয়। তাদের সেই দ্বন্দ্ব হয়তো মিটাতে পারে না, মীমাংসা করতে পারে না, উভয়কে মিলাইতে পারে না, হয়তো দুজনের মধ্যে বিস্তর পার্থক্য আছে। প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ মত, ধর্ম খুব প্রাধান্য দেয়, স্বাধীনতাকে প্রাধান্য দেয়। সেই ক্ষেত্রে আজকের যুগের যেই নারী সমাজ, তারা তো তাদের নিজেদের স্বার্থ এবং স্বাধীনতা অসীম পরিমাণে, সেটা বাংলাদেশ সরকারের যে নারী শিশু আইন, যৌতুক আইন, যে পারিবারিক অধ্যাদেশ আইন, প্রত্যেকটা আইনেই কিন্তু এখন নারীদের অসীম স্বাধীনতা দেওয়া হয়েছে। সেই সুবাদেই নারীরা এখন তাদের যেই অধিকার, সেই অধিকারটা তারা ফরজ মনে করে, যে সব কিছুই আমাদের ফরজ, আমরা যা করব সেটাই ফরজ, ফরজে আইন। এখন এই স্বাধীনতা ভোগ করতে গিয়ে এমন একটা পর্যায়ে তারা চলে যায় যে তাদের স্বাধীনতার আর কোনো সীমাবদ্ধতা থাকে না, তাদের স্বাধীনতার আর কোনো সুরুচি থাকে না, তাদের স্বাধীনতার কোনো আইনও অনেক সময় থাকে না, ভদ্রতা থাকে না। স্বাধীনতা, সীমাহীন স্বাধীনতায় আমাদের বিভিন্ন দার্শনিক বিজ্ঞানীগণও বলেছেন যে স্বাধীনতা ভালো, কিন্তু অতিরিক্ত স্বাধীনতাই তার পরাধীনতার কারণ হয়ে দাঁড়ায়। তো যাই হোক, আমি এখন সংক্ষিপ্ত আকারে যৌতুক নিয়ে আলোচনা করছি। তখন কি হয়, একটা পর্যায়ে স্বামী স্ত্রী আলাদা হয়ে যায়, একজন এক জায়গায় থাকে, আর একজন আরেক জায়গায় থাকে। একটা পর্যায়ে যখন স্বামীও আলাদা থেকে একটা বিয়ে শাদী করে অথবা বিয়ে শাদী করে না, সে তার নিজের পথে কাজকর্ম করে আস্তে ধীরে চলতে থাকে, আর স্ত্রীও অনেক সময়
বিয়ে শাদী করে ফেলে অথবা করে না, অথবা তাকে ছোট করার জন্য, তার স্বামীকে ছোট করার জন্য বা ঘায়েল করার জন্য বা শাস্তি দেওয়ার জন্য সে অপেক্ষায় থাকে, তখন বা সে আমার কাছে ছোট হবে, এমন বিভিন্ন আশা প্রত্যাশা নিয়ে সে বসে থাকে। তখন স্বামীরও হয়তো ভাবে, আমাদের সমাজে যে দ্বন্দ্ব বিবাদ হয় সেক্ষেত্রে মনে করে আমার তো এই দ্বন্দ্বে আমার স্ত্রীর সাথে আমি অন্যায় করিনি, বা আমি ছোট হওয়ার কী আছে, সে আসুক না আসুক, বা সে আসতেই তো আমি কোনো দিন না করি নেই, তাকে জোরও করি নেই, সেই তো দ্বন্দ্বটা বাঁধালো বা আমার সাথে অনেক কিছু করলো, সেও চুপচাপ বসে থাকে। তো এইভাবে একটা পর্যায়ে কি করে, মহারণার টাকা তো পাওনা থাকেই, তখন কি করে, এর সাথে যদি কোনো সন্তান থাকে তাহলে সেটা আরেকটা ইস্যু হয়ে দাঁড়ায়। তখন কি করে, এই স্ত্রী কি একটা, তাদের মধ্যে দ্বন্দ্ববিবাদ হইতে হইতে গালিগালাজ হয়, হুমকি দামকি হয়, হ্যাঁ, অনেক খারাপ ব্যবহার হয়। তো একটা পর্যায়ে গিয়ে তো স্ত্রী কি করে, একটা যৌতুক মামলা, ফৌজদারি মামলা করে বসে। যৌতুক মামলা কিন্তু সম্পূর্ণই একটা ফৌজদারি মামলা। তো সেই মামলাটা কি করে, 2018 সনের 2018 সনের যৌতুক নিরোধ আইনের 3 ধারায় যে যৌতুক মামলাটা করে, যৌতুক মামলায় কি, যৌতুক যদি কি বলা হয়, যৌতুকটা কি, যে স্বামী যদি স্ত্রীর কাছে টাকা দাবি করে, যে তুমি এটা বিবাহের সময়ও করতে পারে, বিবাহের কথাবার্তা শুরুতেও করতে পারে, যে আমার ছেলেকে বিবাহ করাবো, আমাদের বর বা আমাদের সন্তানকে আপনার মেয়ে নেব, আমার সন্তানকে নগদ টাকা হোক কিংবা বিভিন্ন স্বর্ণালঙ্কার হোক কিংবা গিফট ছাড়া, যেটা গিফট দিবে কনেকে তার বাইরে ফার্নিচার হোক, আসবাবপত্র হোক, এরকম 5 লক্ষ টাকা দিতে হবে, বা 2 লক্ষ টাকা নগদ দিতে হবে, অথবা 1 লক্ষ টাকার দিতে হবে, অথবা 10 লক্ষ টাকার ফার্নিচার আসবাবপত্র দিতে হবে। এটা একটা পর্যায়ে কিন্তু সমাজে যেভাবেই চাক, যে আমাদের অবস্থা ভালো, আমার সন্তান বা আমার ছেলে ভালো একটা পর্যায়ে আছে, বা আমার সুনামধারী বংশধারী লোক, আমাদের এরকম কোনো চাওয়া পাওয়া নাই, হ্যাঁ, কিন্তু আশা করে হয়তো যে আমাদের স্ট্যাটাস অনুযায়ী 10 লক্ষ টাকার মাল দিবে বা এমন কিছু দিবে, এটা হয়তো মনে মনে থাকে, অথবা সরাসরি বলে ফেলে, আমার সন্তান বিয়ে করাবো, আপনার মেয়ে নিব, আমাদের এই দিতে হবে, হয়তো নিজে না বলুক অন্য একজন দিয়ে বলে। আসলে বর্তমান সমাজে এমন এখন হয় না, এমন যৌতুক ওইভাবে কেউ চায় না, এখন মানুষ একটু পরিবর্তন হয়েছে। কিন্তু বিবাহের, এটা হলো বিবাহের সময় গেল, বা বিবাহের পরেও বরপক্ষ চাইতে পারে যে আমার তোর বাবার বাড়ি থেকে দ্বন্দ্ব ফেসাদের একটা পর্যায়ে, অথবা কোনো অবস্থা খারাপ থাকলে, অর্থনৈতিক অবস্থা খারাপ থাকলে, ইনকাম কমে গেলে, ভালো পেশা না থাকলে, ভালো অবস্থায় না থাকলে, মন দুর্বল থাকলে, হয়তো বলে যে তুমি কিছু টাকা পয়সা নিয়ে আসো, আমি একটা ব্যবসা করি বা কিছুদিন চলি, বা আমি একটা সমস্যায় আছি বা একটা ঋণ আছি, 1 লক্ষ টাকা বাবার বাড়ি থেকে নিয়ে আসো, বা কারো থেকে কোনো বাড়িতে একটু ব্যবস্থা করে নিয়ে আসো, আমি কিছুদিন চলি। হয়তো এটা ভালো মনে বলে, এটা সবার কাছে সবাই চাইতে পারে, অথবা খারাপ মনেও 2-1 জন বলতে পারে। তো এইভাবে একটা দ্বন্দ্ব ফেসাতে হয়, এটা হয়তো টাকাটা ওইভাবে নেওয়ার জন্য বা টাকার জন্যই আর ওই দ্বন্দ্ব বিবাদ মারামারি বা ধাক্কাধাক্কি হয় না, হয়তো অন্য একটা ইস্যু নিয়ে, মতের দ্বিমত নিয়ে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে একটা বিবাদ হয়, তর্ক হয়, তখন হয়তো কখনো যৌতুকই চায় নাই, কোনো টাকাই চায় নাই, কোনো অর্থেরই বিষয় না এখানে, কিন্তু বিভিন্ন বিষয়ে নিয়ে কেউ কাউকে মেনে নিচ্ছে না, মেনে নিতে পারছে না, কেউ কাউকে সহ্য করতে পারছে না। তো সেই ক্ষেত্রে গিয়ে একটা পর্যায়ে দুজন আলাদা হয়ে যায়, দুইজন দুই পরিবারেই থাকে, আলাদা থাকে, একটা পর্যায়ে বিভিন্ন হুমকি ধামকি গণ্ডগোলের পর্যায়ে চলে যায়, গালিগালাজ খারাপ ব্যবহারের দিকে চলে যায়। একটা পর্যায়ে গিয়ে কি করে, স্ত্রী গিয়ে কি একটা 2018 সনের যৌতুক আইনে 3 ধারায় গিয়ে একটা যৌতুক মামলা করে, যে কি আমি এত বছর বা 2 বছর 5 বছর 10 বছর যাবে সংসার করতেছি, সে শুরু থেকেই সে যৌতুক চাচ্ছে, যৌতুকের জন্য আমার মারপিট করছে, আমাকে প্রথম ব্যবসা বাণিজ্যের জন্য সে অমুক তারিখে এত টাকা চাইছে, তারপর অমুক তারিখে এত টাকা চাইছে, যে তোর বাবার বাড়ি থেকে 5 লক্ষ টাকা নিয়ে যদি টাকা না আনোস তোকে আমি ডিভোর্স দিব বা ছেড়ে দিব, আমি আরেক জায়গায় বিয়ে করবো, এই ধরনের কথাবার্তা বা বিভিন্ন অপ্রাসঙ্গিক মিথ্যা কথা বলে নারী বা স্ত্রী
কোনো পক্ষ গিয়ে কি একটা যৌতুক মামলা করে। সেই যৌতুক মামলা করার পরে কি করে, বিজ্ঞ আদালত সমন ইস্যু করে অথবা মা বাবা ভাই বোন সবাইকে জড়িয়ে মামলা দেয়। এরকম যৌতুক মামলায় আসামি একাধিক পরিবারের একাধিক, যারা কখনো হয়তো একই পরিবারে থাকে না, সাথেও থাকে না, কোনো সংযোগই নেই, পরিবারের সবাইকে মামলার আসামি বানায়। তো বর্তমান সমাজে জানেন যে এই যে শায়েস্তা করার, এই যে হয়রানি করার যে প্রতারণামূলক যে মামলাগুলো, মিথ্যা মামলাগুলো এটা সমাজে হয়ে থাকে, যে কখনো যৌতুক ইস্যুই হয় নাই, কোনো মহারণার সময় সামর্থ্য আছে 1 লক্ষ টাকার দেওয়ার, স্ত্রীকে 1 লক্ষ টাকা বিবাহের কাবিননামার যে মহারণা ধার্য করিবে সেই টাকাটা স্ত্রীকে সাথে সাথে দিয়ে দিতে হবে, তারপরে সংসারে যাবে, সংসার করবে। তো সেই ক্ষেত্রে স্বামীর সামর্থ্য আছে যে আজকে বিবাহ করলাম, আজকে আমরা সংসার করব, স্বামীর মহারণা কত, 5,000 টাকা, 5,000 টাকা দেওয়ার সামর্থ্য আছে বিবাহের সমস্ত অনুষ্ঠান কার্যক্রম শেষে, কিন্তু মহারণা ধার্য করলো 5 লক্ষ টাকা অথবা 1 কোটি টাকা অথবা 50 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, লাখের উপরে। এখন ওই হাজারে কোনো কাবিননামা নেই, এটা একটা ব্যবসায় পরিণত হয়েছে। এখন লাখের উপরে 5 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি, 5 কোটি টাকাও এখন মহারণা আছে। তো কী করে এটা একটা আদায় করবে, বিবাহ আজকে করলো কালকে ডিভোর্স দেবো, মেয়ে আসতে দেবে, ভাইকে যাবে, আরেক জায়গায় বিবাহ করবো বা চলে যাবে, বলবো যে এখন 5 কোটি টাকা বা 1 কোটি টাকা বা 20 লাখ টাকা আমার মহারণা, সে আমাকে দেয় না, যৌতুক চায়, মারামারি করে আমাকে মারছে, ধরছে, আমাকে খেদাইয়ে দিছে, এখন আমার মহারণার টাকা দিতে হবে। এটা নারীদের কিছু কিছু ক্ষেত্রে এটা একটা ব্যবসায় পরিণত হয়েছে। তো প্রতারণামূলক বিবাহ বলা হয় যেটাকে। তো সেই ক্ষেত্রে এখন মহারণার বিষয়টা গেল, যৌতুকটা, এখন যৌতুক মামলাটা কি পরিবারের সবাইকে আসামি বানায়। ফৌজদারি মামলায় আসি, মহারণা তো একটা দেওয়ানির বিষয়, টাকা পয়সা লেনদেন, সত্ত্বের অধিকার, যেখানে অর্থ পাওয়ার বিষয়টা আসে, যে অর্থ আদায়ের বিষয়টা আসে, মহারণার বিষয়, মালিকানার বিষয়। এখন দেন মহারণা হলো দেওয়ানি মামলার একটা বিষয়। এখন আমরা আলোচনা করতেছি, আলোচ্য বিষয় হলো, তো একটার সাথে আরেকটা রিলেটেড, একটা বিবাহ নামটা মুখে নিলেই অনেক প্রসঙ্গ এসে পড়ে। তো সেই ক্ষেত্রে যৌতুক মামলার বিষয়টা আমরা আলোচনা করতেছি। তো যৌতুক মামলা একাধিক আসামি বানিয়ে কী করে, আমাকে যৌতুক মামলা লেখা থাকে যে আমাকে হয়রানি করছে, মারছে, ধরছে, আমাকে যৌতুক চাইছে, যৌতুক না দিলে আমাকে খেদাই দিবে, এই সেই আমাকে খেদাই দিয়ে সে আরেক জায়গায় বিবাহ করবে, আমাকে জখমি করছে, মারছে, অনেক কথা, আসলে কোনো কিছুই না, কোনো প্রমাণও নাই। তো 2018 সালে যৌতুক আইনের 3 ধারায় আমলি আদালতে গিয়ে আর্জি দায়েরের মাধ্যমে এটা ফৌজদারি মামলা করলো। বিজ্ঞ আদালত আমলে নিল, সমন দিল এবং পরিবারের একাধিক লোকের ওয়ারেন্ট দিল, ডাব্লিউ ইস্যু করলো এবং বাকিদের হয়তো সমন দিল। তো আসামিরা অ্যারেস্ট হলো বা আত্মসমর্পণ করলো, বিদ্রোহ নিয়ে গেল, আসামি জামিন ছিল, বিদ্রোহ নিয়ে গেল। তো সেই ক্ষেত্রে এই যে একটা বিষয়, বিজ্ঞ আদালত, বিচার বিভাগ এই অবিচার এবং অন্যায়গুলি করে থাকে। ফৌজদারি মামলায় শর্তমূলক জামিন দেয়, ফৌজদারি মামলায় শর্ত চায় যে মহারণার টাকাটা চায় স্ত্রী কোনো না কোনোভাবে, যে মহারণা দিলে বা সংসার করলে বা কোনো একটা শর্তে আমি জামিন দিলে আমার আপত্তি নেই, আমার সাবেক স্বামীরে যদি জামিন দেন অথবা এখনও ডিভোর্স হয় নাই, আমার স্বামীরে জামিন দিলে আমার আপত্তি নেই, এই ধরনের একটা দাবি করে, একটা অনৈতিক দাবি করে বা অনৈতিক একটা শর্ত জুড়ে বসে থাকে। মামলা করলো, বিদ্রোহ নিল, এভাবে একটা পর্যায়ে তারা মহারণার টাকা চায়, যে মহারণার টাকা দিলে 20 লক্ষ টাকা আছে বা 50 লক্ষ টাকা আছে, একটা ব্যবসা হবে, তো টাকাটা দিলে আমরা মামলা উঠিয়ে নেব, কিংবা মামলা জামিন দিলে আমার আপত্তি নেই, আমি গিয়ে কোর্টে গিয়ে আসামি পক্ষে বলবো। তো সেই ক্ষেত্রে এটা হলো যৌতুক মামলা। আমাকে যৌতুক চাইছে, বাবার বাড়ি থেকে টাকা না আনলে আমাকে খেদাই দেবে, 5 লক্ষ টাকা যৌতুক চাইছে, এই মুহূর্তে আনতে হবে, না হলে আমাকে ছেড়ে দিবে, এই সে আমাকে মারধর করছে, যৌতুক চাইছে। এটা হলো কি, এটা দৃষ্টা বিরক্তিকর এবং মারধর করছে, ধাক্কা দিছে, খেদাই দিছে, একটা ফৌজদারি অপরাধ। এই অপরাধে ফৌজদারি মামলা করতে গিয়ে সে কী করে, শর্ত জুড়ে দেয়, বিজ্ঞ আদালতও সেটার পক্ষপাতিত্ব করে এবং অনৈতিক কর্মকাণ্ড করে। আমাদের সমাজে আমাদের বিজ্ঞ আদালত, কোর্ট কাচারি, বিচার বিভাগ অনৈতিক কর্মকাণ্ড করে, এরকম অনেক ইতিহাস, অনেক প্রমাণ, আমাদের প্রুফ
আছে। যেহেতু আমরা ওকালতি করি, আমাদের সমাজের তৃণমূল থেকে একবার সর্বোচ্চ পর্যায়ে আমাদের পদচারণা আমরা দেখি, তখন এবং অঙ্গুলি সাহেবরাও করেন কিছু কিছু ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে মহারণার টাকা দিতে হবে যৌতুক মামলায়। তো যৌতুক মামলায় মহারণার টাকা না দিলে, মহারণার টাকা তো এখন নাই এই মুহূর্তে, যে কোনো বিপদ আপদ কত কিছু হয়েছে, বিবাহের সময় মহারণা দিতে পারি নাই, এত সামর্থ্য তো আমার নাই, একটা মানুষের এত সামর্থ্য থাকে না, মহারণা অনেক বেশিই দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে মহারণার ব্যাপক বিষয়, আসলে এই বিষয় নিয়ে এখানে আলোচনা করলে ভিডিও বড় হয়ে যাবে, এটা অনেক বড় ব্যাপক বিষয়, সেটা বিস্তারিত আলোচনা করবো অন্য ভিডিওতে। তো এখন যৌতুক মামলা শাস্তি, যে শাস্তি দিতে হবে, ফৌজদারি মামলা, মারছে ধরছে টাকা চাইছে, এটা একটা ফৌজদারি অপরাধ, অনৈতিক যেটা চাওয়া দাবি। তো সেই ক্ষেত্রে তাকে শাস্তি দিতে হবে। বিজ্ঞ আদালত কী করবে? শাস্তি দিবে, তদন্ত করবে, চার্জ ফ্রেম করবে, সাক্ষী নিবে, সাক্ষীরা প্রমাণ করবে, বাদিনী পক্ষ, মেয়ে পক্ষ, যেই মহিলা মামলা করছে ওনার পরিবার, উনি মামলা প্রমাণ করবে এবং মামলাটি সাক্ষী হবে, মামলাটি রায়ে খালাস হোক দণ্ড হোক একটা হবে। এখন এই মামলা শুরুতেই কি মহারণা দাবি করে, মহারণার জন্য তখন আসামি উপস্থিত করে পিডাব্লিউ দিয়ে, অথবা আত্মসমর্পণের দিন যখন আসামি উপস্থিত হয় তখন বলে টাকা, তখন বিজ্ঞ আদালত তার খাস কামরায়ও নেয়, এমন ইতিহাসও আছে বাংলাদেশে, খাস কামরায় নেয়, খাস কামরায় নিয়ে চাপ দেয়, এই সেই অনেক হুমকি ধামকি দেয় বিজ্ঞ আদালত, ম্যাজিস্ট্রেট অনেক হুমকি ধামকি দেয় আসামিকে। এরকমও আছে, আমাদের অনেক পাওয়া যায় যে খাস কামরায় নিয়ে গেছে, একটু উচ্চপদস্থ বা ভালো লেভেলের লোক খাস কামরায় নিয়ে গেছে, সে নিজে গোপনভাবে আলোচনা করছে, কথা বলছে, হ্যাঁ, সে হুমকি ধামকিও দিছে, আদালত আসামিকে হুমকি ধামকিও দিছে, দেয়। এরকম অ্যাভেলেবেলই হয়ে থাকে, কিছু কিছু ক্ষেত্রে হয়ে থাকে যে স্ত্রীর লোকজন দিয়ে কোনো তদবির করাইয়া, বাদিনী পক্ষ তদবির করাইয়া কোনো কোনো একটা সিস্টেমে, হ্যাঁ, আসামিকে হুমকি ধামকি দিয়ে, হ্যাঁ, টাকা চাওয়া, টাকা না চাইলে ভিতরে রাখা হবে, জামিন হবে না, এই সেই অনেক ধরনের কথাবার্তা আইনগতভাবেও বলছে, বেআইনি কথাও বলছেন, এরকম হয়ে থাকে। তো তখন কি করে, যে